অম্বিকা মণ্ডল। কোনো এক তপ্ত গ্রীষ্মমুখর দিন। বৈশাখের পর্ব শেষ হতে এখনও প্রায় মাসখানেক বাকি। বৃষ্টু ও অজয় সহ গ্রামের আরও কয়েকজন ছেলেমেয়েরা মিলে ধান খোঁড়ার মাঠের আল ধরে হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে জানে না। ওরা সবাই সেটা বাইরে বেরিয়ে ঠিক করবে ভেবেছিল। হঠাৎ অজয় বলে ওঠে, চ, আজ সবাই মিলে শ্যামল দাদুর বাড়িতে আম করতে যাব। কতই না ভালো ভালো আম হয়েছে ওনার গাছে, দেখে আর লোক শোনাতে পারছি না। সে তো তুই কোনো খাবার দেখেই তোর লোভ সামলাতে পারিস না। আচ্ছা, সে নয়, আম পাড়তে যাবো, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই বুড়োটা খিটখিটেই যা। আমার বাপু ওনার সাথে মুখ লাগতে একদমই ভালোই লাগে না। ও আচ্ছা, এ ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। এর জন্য আমারও দাদুর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না। বিষ্টুর বাবার বন্ধু মিত্রবাবু, তারই ছেলে অজয়। বিষ্টু আর অজয় প্রায় সমবয়সী, কয়েকটা মাসের তফাৎ শুধু। বিষ্টুর বাড়ি ধানখোলা মাঠের একদম গা ঘেঁষেই। অজয় আর বিষ্টুর বাড়ি পাশাপাশি। অজয় প্রথমে শ্যামল দাদুর বাড়িতে পাঁচিল টপকায়। এইসব দিক থেকে অজয় একেবারে পটু। যেই না সে আম পাড়তে যাবে, একটা ডাল ভাঙার শব্দে শ্যামল দাদুর ছেলে ঘর থেকে ছুটে আসে। কে কে? অজয় আর অমিত পালানোর জন্য কোনো পথ খুঁজে না পেয়ে সেখানেই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। অবশ্য ইতিমধ্যে বাকিরা সবাই যে যেদিকে পেরে ছুটে চলে গেছে। এরপর সবাই চলে গেছে দেখে ওরাও দুজনে ধীরে ধীরে বেরিয়ে আসে। আকাশ একেবারে পরিষ্কার। আজ এক বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সবাই মিলে আমগুলো নিয়ে চলে যায় অজয়দের বাড়ি আম মাখা করবে। অজয়ের মা বিষ্টুকে খুবই স্নেহ করে। যখনই বিষ্টুর মা বিষ্টুকে মারে বকে, ও কাকিমার কাছেই চলে আসে। মাঝে মধ্যে মনে হয় অজয়ের মা হয়তো বিষ্টুর দ্বিতীয় মা। ওরা সবাই খুব মজা করেই আম মাখা খায়। এত কষ্ট করে কুড়োনো আম, সবাই তো আনন্দ করে খাবেই। শ্যামল দাদু, পুরো নাম শ্যামল বন্দ্যোপাধ্যায়। পেশায় ছিলেন গ্রামের জমিদার এবং অঙ্কের মাস্টারমশাই। যদিও এখন তার বয়স ৮০ পেরিয়ে গেছে। ছেলেরা দুজনেই আয় করে, আর জমিদারির টাকা তো আছেই। তাতেই সংসার চলে। বর্তমান মানুষটাকে চোখে দেখা যায় না। একেবারে রোগা ফিনফিনে চেহারা, মাথার সামনের দিকেই চুল নেই বললেই চলে। কানের পাশে এবং ঘাড়ের দিকে যে চুল আছে সবই পেকে গেছে, আর সেগুলো ঝরে পড়তে বসেছে। সুগার, প্রেশার সহ আরও কয়েকটা দুরারোগ্য রোগ গ্রাস করেছে তাকে। অমিত শ্যামলবাবুর নাতি, দেখে মায়াও লাগে। স্ত্রী মারা গেছে প্রায় 11 বছর হলো। সন্তান বলতে 2 ছেলে ও একটা মেয়ে। সবারই বিয়ে হয়ে গেছে। শ্যামলবাবু তার মেয়েকে বেশি স্নেহ করে। তবে মেয়ের বিয়েতে তিনি প্রচুর ধুমধাম করে করেছিলেন। মেয়ের বিয়েতে পুরো গ্রামকে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। বিষ্টু খানিক ফিসফিস করে অজয়কে বলে উঠল, কি রে, আজ কিপ্টেটা এত আয়োজন করলো কি করে? ভূত ধরলো নাকি? কি জানি বাবা, কি হয় মাঝে মাঝে। যাকগে, এই সুযোগে সদ্ব্যবহার করে আমরা পেট পুরো খেলাম। কারণ একদিকে তো কিপটে, আর উপর নিমন্ত্রণ ওষুধ আমরা সবাই করবোই। জমিতে ধান চারা বসানো শুরু হয়ে গেছে। যেহেতু আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে মৌসুমি বায়ু, প্রচুর জলের ভাণ্ডার নিয়ে ঝড়ো হাওয়া সহ তীব্র বৃষ্টি, যা ধান চাষে অত্যন্ত উপযুক্ত। এর ফলে একদিকে যেমন চাষবাস ভালো হয়, জলের প্রয়োজনীয়তা মেটে, তেমনি আবার কোনো সময় বিধ্বংসী রূপ ধারণ করে। এভাবেই কেটে গেল আরও 18টা দিন। অবশেষে চলেই এলো সেই কৃষ্ণকালো মেঘরাশি। হঠাৎ উত্তরের আকাশ থেকে ঘনিয়ে এলো বজ্রগর্ভ মেঘ। নিমিষের মধ্যে ছেয়ে গেল গোটা অম্বিকা মণ্ডলে। শুরু হলো বজ্রপাত, বিকট তার আওয়াজ। এক তীব্র আলোর ঝলকানি সহ শুরু হলো বৃষ্টি। দেখে মনে হবে যেন 8টি গজ একসাথে জলবর্ষণ করছে। বৃষ্টির বেগ দেখলে মনে হবে কোনো এক অসুখী কন্যার অনেকগুলি অস্ত্রধারা ক্রমশ স্পর্শ করেছে মাতৃভূমিকে। এরপর আকাশের মধ্যে ক্রমশ দেখা দিল 7টি রঙের তরঙ্গ। ধীরে ধীরে অবসান ঘটে সেই বৃষ্টির। সেই এক পশলা বৃষ্টির পর ঘন কালো মেঘের কোলে ক্রমশ পতিত হয় সূর্যের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। ঘাসের ওপর জমে থাকা জল যেন সূর্যরশ্মি গ্রহণ করে হীরের মতন চকচক করতে থাকে। যেন কোনো এক অদ্ভুত ভঙ্গিতে প্রণাম জানায় সূর্য দেবতাকে। প্রকৃতি যেন এক অপরূপ সাজে সেজে ওঠে। কি বিচিত্র এইসব! মাঠে ছেলেমেয়েরা সেই জল ভরা মাঠেই ছুটোছুটি করতে থাকে। ভাবে তারা বাঁধন মুক্ত, আনন্দে আত্মহারা। ঘাস ফড়িংরাও চারিদিকে উড়ে বেড়ায়। খোলা আকাশে, মুক্ত বাতাসে পাখিরাও যেন তাদের সাথে সঙ্গ দিতে চায়। রামধনুও যেন এক স্নিগ্ধ হাসি হেসে ওঠে।